আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল লয়ের উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজম অ্যান্ড কো সলিসিটার্সের প্রিন্সিপাল সলিসিটার শাফিউল আজম। ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় প্রতি রোববার দুপুর 12:30 থেকে 2টা পর্যন্ত। রোববার লাইভ প্রোগ্রাম হয় এবং তার পরের দিন কাল সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত সোমবার আপনার এই প্রোগ্রামটা আবার পুনঃপ্রচার করা হয়, অর্থাৎ রিপিট দেখানো হয়। সুতরাং প্রতি রোববার দুপুর 12:30 থেকে 2টা পর্যন্ত এবং সোমবার সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত আপনারা ক্রিমিনাল লয়ের উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখতে পারেন। এতে অনেক কিছু জানার আছে, অনেক কিছু বুঝতে পারবেন, কারণ আমি অনেক কথাগুলো বলি যেগুলো আপনার এই দেশের ক্রিমিনাল কোডগুলোতে যে ল অ্যান্ড প্রসিজার যেগুলো আপনার প্রচলিত আছে, এই বিষয়াদি নিয়ে আমি ক্রিমিনাল কোর্টের বিভিন্ন ল এবং প্রসিজারগুলো নিয়ে আমি ডিসকাস করি। সুতরাং যারা পুলিশের কোনো ইনভেস্টিগেশনে আছেন অথবা যাদেরকে চার্জ করা হয়েছে, যাদেরকে ট্রায়াল ফেস করতে হচ্ছে এবং যারা একটা ক্রিমিনাল ইনভেস্টিগেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন লং টাইম ধরে, এগুলো শুনলে আপনাদের হয়তো কিছুটা কাজে আসবে, আপনারা বুঝতে পারবেন অনেক কিছু। 2002 সালে আমি আজম অ্যান্ড কো সলিসিটার্স ফার্ম প্রতিষ্ঠিত করেছি। দীর্ঘ অনেক বছর ধরে আমি ক্রিমিনাল লয়ের উপর প্র্যাকটিস করে আসছি। আমার অভিজ্ঞতা দক্ষতা সেই দীর্ঘ প্রায় 25 বছর ধরে এই ক্রিমিনাল লয়ের উপরেই। তাই এই ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামটা যেটা আমি সেট আপ করেছি এনটিভিতে, এই প্রোগ্রামে আমি শুধু ক্রিমিনাল ল বিষয়েই আলোচনা করি। কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার রিস্ক থাকে বলে, অর্থাৎ আপনার ক্রিমিনাল কেসের বিষয়াদি টেলিভিশনের মধ্যে যদি বলেন তাহলে এটা অন্যান্যদের জানা হয়ে যাবে। এতে আপনার কনফিডেন্সিয়ালিটি গোপনীয়তা ফাঁস হয়ে যাওয়ার রিস্ক থাকে, যার জন্য আমি ক্রিমিনাল জাস্টিস এই লিগ্যাল প্রোগ্রামের মধ্যে কোনো প্রশ্নাদি আমি নিই না। একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর হিসেবে সে অনেক বছর ধরে, দীর্ঘ 25 বছর ধরে আমি ম্যাজিস্ট্রেটস কোর্ট, ক্রাউন কোর্ট, কোর্ট অফ অ্যাপিলে আমি ছোট বড় অনেক ধরনের কেস করে আসছি। আমার সে অনেক বড় বড় কেসগুলো এদেশের বিভিন্ন নিউজ মিডিয়াতে প্রকাশিত হয়েছে, দুই একটা না, অনেকগুলো কেস, যার ফলে আমার কমিউনিটির মেম্বারদের কাছ থেকে প্রায় সময়ই বিভিন্ন প্রশ্নাদি আমার কাছে আসে, আর সে প্রশ্নসমূহের উপর গুরুত্ব দিয়ে আমি ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামের আলোচনার বিষয়গুলো ঠিক করি। আজকের বিষয়ের মধ্যে থাকবে প্রায় বিগত প্রোগ্রামগুলোর মধ্যে আপনারা দেখেছেন আমি প্রায় সময় এই জাজের একটা স্পিচ আমি দেখিয়েছি, ওইভাবেই আমরা প্রোগ্রামটা সবসময় করব। মাঝে মধ্যে একটু ডিটেইল ডিসকাশনের দরকার আছে। ওই জাজের স্পিচটা সাধারণত আমি যেটা ফোকাস করি, জাজ যে সেন্টেন্স দেয়, যে শাস্তি দেওয়ার আগে যে একটা স্পিচ দেয়, যেটা সেন্টেন্সিং রিমার্কস যেগুলো করে, ওগুলো আমি প্রায় সময় গত প্রোগ্রামগুলো তো দেখিয়েছি, কারণ এটা নতুন আপনার আসছে, আইন হয়েছে। জাজের ক্রাউন কোর্টের যে সেন্টেন্স দেওয়ার আগে যে স্পিচ দেয়, সেন্টেন্সিং রিমার্কস যেগুলো করে, এগুলো টেলিভিশনের মধ্যে দেখানো হবে পাবলিকের অ্যাওয়ারনেসের জন্য, মানুষ যেন জানতে পারে কেন এই লম্বা লম্বা সাজাগুলো দেওয়া হচ্ছে, কি কারণে, বেসিসটা কি এই পানিশমেন্টের, জাজের যে সেন্টেন্সিং গাইডলাইন যেগুলো আছে কিভাবে জাজ সেগুলোকে অ্যাপ্লাই করে, এগুলো বোঝার জন্য আপনার আইন হয়েছে জাজের স্পিচগুলো।
এখন টেলিভিশনের মধ্যে দেখানো হবে হাই প্রোফাইল কেসগুলো। যদিও কোভিডের আগে আগে এই আইনটা আপনার এনফোর্সমেন্ট হয়েছিল, আসছিল, কিন্তু কোভিডের সময় আপনারা জানেন ক্রাউন কোর্টের ট্রায়ালগুলো ঠিকমতো হয় নাই, কারণ 12 জন জুরি মেম্বারদের একসাথে বসে ট্রায়াল করা এটা খুব ডিফিকাল্ট ছিল, যার জন্য কোভিডের পরেই আপনার প্রায় সময়েই এখন বিবিসিতে এবং আইটিভিতে জাজের স্পিচগুলো, জাজ যে সেন্টেন্সিং রিমার্কস দেয় আপনার সেন্টেন্স দেওয়ার আগে, সেই ভিডিওগুলো বিবিসিতে দেখানো হয়, আইটিভিতে দেখানো হয়, ন্যাশনাল নিউজ মিডিয়াতে দেখানো হয়, এবং আমি এখন সিদ্ধান্ত নিয়েছি এনটিভিতেও আমরা সেম একইভাবে আমরা ওই জাজের স্পিচগুলো এগুলো রীতিমতো দেখাবো। মাঝে মধ্যে একটু ডেসক্রিপটিভ প্রোগ্রাম হবে। আজকে যেটা প্রোগ্রাম করছি সেটার মধ্যে আমি বলবো হোয়াট দ্য ডিফেন্ডেন্ট ক্যান ডু টু হেল্প প্রিপেয়ার হিজ অর হার ডিফেন্স। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক, যার জন্য আমি আজকে জাজের স্পিচ আজকে দেখাবো না। আজকে আমি বলবো একজন আসামির, বিবাদীর কি কি করা উচিত তার ডিফেন্সটাকে প্রিপেয়ার করার জন্য, তার কোন কোন পদক্ষেপগুলো নেওয়াটা তার উচিত, ওইগুলোর উপর আমি যতটুক সময়ের মধ্যে আমি সম্ভব, আমাদের সময়ও কিন্তু খুবই সীমাবদ্ধ, ওই সময়ের মধ্যে আমি যতটুক সম্ভব বোঝানোর চেষ্টা করব। We are going to talk about the general principles of criminal law in this program. Every case has its own facts, merits, and demerits. If you are facing a criminal investigation or concerned about something that involves the police, always seek advice from a specialist criminal defense solicitor. সুতরাং পুলিশ যদি আপনাকে অ্যারেস্ট করে পুলিশের স্টেশন নিয়ে যায়, সে ঘর থেকে হোক, রাস্তা থেকে হোক, কাজের জায়গা থেকে হোক, যেখান থেকে হোক না কেন, সাথে সাথে দেরি না করে আপনি একজন অভিজ্ঞতা সম্পন্ন ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর খুঁজে বের করবেন এবং তার সাথে বসে ডিটেইলড মিটিং করবেন। এবং অনেক সময় দেখা যায় আপনার পুলিশ আপনাকে সুযোগ দিবে যে 2 দিন পরে 3 দিন পরে আপনি আসেন, একটা অ্যাপয়েন্টমেন্ট দিবে। তখন এর মধ্যে আপনাকে খুঁজে বের করতে হবে একজন অভিজ্ঞতা সম্পন্ন, তাদের লং এক্সপেরিয়েন্স আছে, এরকম একজন ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে মিটিং করে আপনি তারপর পুলিশের ইন্টারভিউ ফেস করবেন। মনে রাখবেন, অনেক সময় আমার কাছে বিভিন্ন আপনার কমপ্লেইন্টগুলো আসে, সেগুলো হচ্ছে কি, আজম সাহেব আমাদেরকে পুলিশ একজন লয়ার দিয়েছে, ওই লয়ার আমাদের সাথে 5 মিনিটও মিটিং করে নাই, 10 মিনিটও মিটিং করে না, আমাকে একটা রেপের জন্য চার্জ করেছে, আমি কোনো কেস বুঝাইও বলতে পারি নাই, লয়ারকেও বুঝাইতে পারি নাই, ইন্টারভিউটাও আমি ভালো মতো দিই নাই। এটা বুঝতে হবে এটা আপনার কেস। অনেক সময় যে ভুলভ্রান্তি করা হয়, লেটার স্টেজে এই মানে প্রবলেমগুলোকে সলভ করা সম্ভব হয় না, ডিফিকাল্ট হয়। সুতরাং আপনাকে আপনার কেসের জন্য যা করা দরকার সেগুলো আপনাকেই করতে হবে। তারপরে অনেকে বলে কি যে আমাকে যে লয়ার দিয়েছে, পরে আমি দেখলাম কি একজন প্যারালিগাল ট্রেনি সলিসিটর আমার কেসটা হ্যান্ডেল করতেছে, যে মেইন লয়ার তার সাথে বেশি দেখা করতে পারি না, চিঠিপত্র যেগুলো আসে প্যারালিগাল ট্রেনি সলিসিটর থেকে আসে, এগুলো সব আপনাকে দেখতে হবে। আমরা সবসময় চেষ্টা করি ভালো একটা হাই রিপ্রেজেন্টেশন, রোবাস্ট রিপ্রেজেন্টেশন যেটা দরকার, এটা আমরা নিশ্চিত করার জন্য চেষ্টা করি। শুধু আমরা অভিজ্ঞতা সম্পন্ন সলিসিটর, আমি শুধু 25 বছরের অভিজ্ঞতা সম্পন্ন শুধু আমি না, আমার সাথে আমি একজন খুবই দক্ষতা সম্পন্ন ব্যারিস্টারকেও আমি এনগেজ করি।
আপনারা নাম শুনছেন ব্যারিস্টার, অনেক ধরনের ব্যারিস্টার আছে, ইমিগ্রেশনের ব্যারিস্টার আছে, হাউজিং এর ব্যারিস্টার আছে। আপনার ও ধরনের ব্যারিস্টারের কাছে গেলে আপনার কাজ হবে না, আপনাকে যেতে হবে ক্রিমিনাল ল এর স্পেশালিস্ট ব্যারিস্টার যারা। কারণ সিভিল কোর্টের ল এবং প্রসিজার গুলো সম্পূর্ণ ভিন্ন ক্রিমিনাল কোর্টের ল এবং প্রসিজার থেকে। আপনাকে যেতে হবে এমন সলিসিটরের কাছে যাদের অভিজ্ঞতা আছে, দক্ষতা আছে ক্রিমিনাল ল এর উপরে, এই র্যাপিডলি চেঞ্জিং এরিয়া অফ ল এর উপরে, যারা তখন এনগেজ করবে আর একজন ব্যারিস্টারকেও। মনে করেন আমি সবসময় যখন কেসটা নিই, আমি তখন আমার প্যানেল অফ ব্যারিস্টাররা আছে, দীর্ঘ 25 বছর ধরে আমি প্র্যাকটিস করে আসছি, আমি জানি কোন ব্যারিস্টারকে দিলে আমি রেপ কেসের জন্য ভালো পারফরমেন্স করতে পারবো, কোন ব্যারিস্টারকে দিলে আমি কিডন্যাপিং কেসের জন্য ভালো পারফরমেন্স করতে পারবো, কোন ব্যারিস্টারকে দিলে মার্ডার কেসের জন্য কিংস কাউন্সিলকে দিতে হবে। এগুলো আপনারা আমার ওয়েবসাইটে আজহাম এন্ড কো সলিসিটরস এর ওয়েবসাইটে গেলেও দেখবেন অনেক কিংস কাউন্সিলের ছবি আছে। কারণ আমাদেরকে সিলেক্ট করতে হয় দক্ষতা সম্পন্ন, অভিজ্ঞতা সম্পন্ন, ওই পার্টিকুলার ফিল্ডের এক্সপেরিয়েন্সড ব্যারিস্টারকে, যেটা আপনার পক্ষে বোঝা সম্ভব হবে না। একমাত্র আপনার লয়ার সিনসিয়ারলি কাজ করতে হবে এবং তখন আপনি ডিজায়ার্ড পসিবল আউটকাম, বেস্ট পসিবল আউটকাম যেটা, সেটা আপনি পেতে পারেন। কারণ ক্রিমিনাল লটা এমন একটা বিষয়, এটাতে শুধু আপনার জীবন না, আপনার পারিবারিক জীবন, সামাজিক জীবন, ফ্যামিলির মেম্বারদের লাইফ, সবাই লাইফেই একটা একটা রিস্কের মধ্যে চলে যায়, একটা খুবই হতাশার মধ্যে চলে আসে। সবাই একটা বিশাল একটা অশান্তির মধ্যে থাকে। কি হচ্ছে না হচ্ছে, একটা রেপ কেস বা একটা কিডন্যাপিং কেস বা একটা রবারি কেস, যে প্রিজন সেন্টেন্স যদি হয় তাহলে অনেক বছরের প্রিজনে যেতে হবে। আপনি হেড অফ দ্য ফ্যামিলি, আপনি উপার্জন করেন, আপনার উপরে নির্ভর করে অনেকেই পরিবারের। এই অবস্থা যদি আপনাকে প্রিজনে যেতে হয়, পুরা আমরা যেভাবে বলি যে একটা তরীর, যে একটা নৌকার যে চালক, ওই চালক যদি না থাকে তাহলে কি হবে, ওই নৌকাটার অবস্থা খারাপ হবে, শেষ পর্যন্ত সে ডুবে যাবে। নৌকাটা ঠিক মতো যদি চালক না থাকে, নৌকা আর সেটা সার্ভাইভ করবে না। এই জন্য ক্রিমিনাল কেসের মধ্যে পড়লে আপনি হলেন সবচেয়ে ইম্পর্টেন্ট পার্সন, ফর দ্য রিজন এখানে কোর্টের মধ্যে যেতে হবে আপনাকে, সাক্ষী দিতে হবে আপনাকে, আপনার সলিসিটর, ব্যারিস্টার বা অন্যান্যরা আপনার পক্ষ হইয়া মুখে উত্তর দিবে। এখানে বিভিন্ন রুল কানুন আছে। সুতরাং আপনাকে প্রিপেয়ার করতে হবে ফুললি, যেন আপনি উইটনেস বক্সের মধ্যে যাইয়া ভালো মতো এভিডেন্স দিতে পারেন, সাক্ষী দিতে পারেন এবং আপনার বক্তব্যগুলো যেন তুলে ধরতে পারেন, আপনার ডিফেন্সটা। যার জন্য আপনার দরকার এমন একজন ডিফেন্স সলিসিটর যে সময় দিয়ে আপনার সাথে মিটিং করে সবগুলো বুঝাবে এবং আপনি সবগুলো প্রিপেয়ার হয়ে আপনার কেসটাকে লুক আফটার করতে পারবেন। তারপর একটা প্রশ্ন আমার কাছে, যে আমাকে তো পুলিশ ফোন করছে, আমাকে তো একটা কার্ড দিয়ে গেছে, বা পুলিশ আসছিল আমাকে পায় নাই ঘরে, when should I seek advice? যে কখন আমার অ্যাডভাইস সিক করাটা উচিত? There is no stage that is too early or too late to seek legal advice if you consider yourself to be in trouble. এইখানে কোনো খুব তাড়াতাড়ি আপনি লিগ্যাল অ্যাডভাইস নিয়েছেন, অথবা লিগ্যাল অ্যাডভাইস নিতে অনেক দেরি হয়ে গেছে, এটা বলতে কোনো কথা না। কিন্তু মেইন কথা হইল কি, আপনি যখনই মনে করবেন
আপনি একটা ট্রাবলের মধ্যে আছেন, আপনি একটা পুলিশের সমস্যার মধ্যে আছেন, পুলিশ আপনাকে খুঁজতেছে, পুলিশ আপনাকে অ্যারেস্ট করবে, আপনাকে প্রশ্নাদি করার জন্য, ইন্টারোগেশন করার জন্য পুলিশ স্টেশনে নিয়ে যাবে। যখনই আপনি এই ট্রাবলের মধ্যে আছেন মনে করবেন, তখনই আপনার অ্যাডভাইস সিক করাটা উচিত। দেরি বলতে বা লেট বলতে কোনো কথা নাই। যখনই মনে করেন যে আপনি একটা ট্রাবলের মধ্যে আছেন, একটা ট্রাবল আসতে পারে, পুলিশ আপনাকে অ্যারেস্ট করতে পারে, আপনি একটা সাসপেক্ট ডাউট করতেছেন একটা সমস্যা হবে, সাথে সাথে আপনি লিগ্যাল অ্যাডভাইস সিক করবেন। In fact, the earlier you get an experienced legal representative on board, the more likely you are to avoid mistakes at the beginning of proceedings that come back to haunt you later if the matter proceeds to litigation. বাস্তবিক পক্ষে যেটা সত্য সেটা হচ্ছে কি, যত তাড়াতাড়ি আপনি লিগ্যাল অ্যাডভাইস সিক করবেন ততই আপনার জন্য ভালো হবে। ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকবে না। আপনি নিজে নিজে কেস হ্যান্ডেল করলে আপনার অনেক ভুলভ্রান্তি হতে পারে, যেগুলো সংশোধন করা কঠিন হবে অথবা অসম্ভব হবে। সুতরাং আপনাকে যত তাড়াতাড়ি পারেন লিগ্যাল অ্যাডভাইস সিক করতে হবে, তখন আর ভুলভ্রান্তি সম্ভাবনা থাকবে না, এগুলো এড়ানো যাবে। যখন কোর্টের মধ্যে কেস যাবে তখন আপনার এমন একটা আফসোস করতে হবে না যে আমি একটা ভুল করেছি, আমি একটা রং করেছি, আমি একটা রং ডিসিশন নিয়েছি, আমি একটা মিস্টেক করেছি। প্রায় সময়ই একটা প্রশ্ন আসে যে পুলিশের ইন্টারভিউর সময় শুধু নো কমেন্ট, নো কমেন্ট, নো কমেন্ট দিয়ে দেওয়া, পুলিশের ইন্টারভিউর সময় উত্তর না দেওয়া, এটা কি আপনার জন্য ভালো নাকি খারাপ সেটা আপনাকে দেখতে হবে, বিচার করতে হবে, বুঝতে হবে ভালো মতো। কারণ আজকে হোক কালকে হোক আপনাকে এই কেসের প্রশ্নাদির উত্তর দিতেই হবে, সেটা পুলিশের কাছে দেন অথবা কোর্টের কাছে দেন। এটা আলটিমেটলি আপনাকে এইগুলো প্রশ্নাদির উত্তর দিতে হবে। কেন ঘটনাটা ঘটেছে, কেন আপনি ক্রাইম করেছেন, তারা এলিগেশনটা কেন আনছে, কি কারণে আনছে, কি হয়েছে কি না হয়েছে, এগুলো বিস্তারিত আপনাকে একদিন বুঝাতেই হবে। কিন্তু আপনাকে কনসিডার করতে হবে, আপনি যদি কোনো অপরাধ নাই করে থাকেন, আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনার একটা ভালো ডিফেন্স আছে, তাহলে এটা তো পুলিশের কাছে যদি আপনি ভালো মতো এক্সপ্লেইন করেন, ডিটেইলড ওয়েতে আপনি যদি পুলিশে উত্তর দেন, তখন দেখা যায় পুলিশ তো আপনার কেস কোর্টেও না নিতে পারে, আপনাকে চার্জও না করতে পারে। একটা ক্রিমিনাল চার্জের মধ্যে পড়লে চার্জ হওয়ার পরে 6 থেকে 9 মাস আপনাকে ভোগান্তির মধ্যে থাকতে হবে। তার কারণ হইল কোর্টের ট্রায়াল যে জুরি ট্রায়াল হবে, এই ট্রায়ালে কি আপনার পক্ষে রায় আসবে নাকি আপনার বিপক্ষে যাবে এটা তো কোনো নিশ্চয়তা নাই। সুতরাং প্রত্যেকটা স্টেজের মধ্যে আপনাকে ভেবে চিন্তে কাজ করতে হবে, ভালো মতো প্রিপেয়ার করে চিন্তা ভাবনা করে আপনার ডিফেন্স যেগুলো আছে সেগুলোকে ঠিক মতো মাথার মধ্যে ঢুকাইয়ে যদি পুলিশের উত্তর দেওয়া হয়, তাহলে পুলিশ যদি মনে করে কি, কারণ পুলিশের তো এখন বড় বড় কেসগুলো চার্জিং পাওয়ার নাই, পুলিশ চার্জ করতে পারে না, কারণ সিপিএস এর কাছে যায়, ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের কাছে, ওদের লয়ারের কাছে। ওদের সলিসিটার, ওদের লয়ার যখন বুঝবে এই কেস আমরা কোর্টে নিলে সে যেভাবে ইন্টারভিউ দিয়েছে আমরা উইন করতে পারবো না, আমাদের ডাউট আছে উইন করাটা, তখন তো সিপিএস আপনার কেসটা চার্জিং পাওয়ার যাদের আছে তারা চার্জ করবে না।
তখন আপনি বিরাট একটা রেহাই পাইয়া গেলেন। আপনার সেই জুরি ট্রায়াল ফেস করতে হবে না, 6 মাস 9 মাস ধরে ভোগান্তিতে থাকতে হবে না, আপনাকে সাফার করতে হবে না, এবং পুলিশ যদি সিপিএস যদি মনে করে আমরা এই কেস চার্জ করবো না, তো আপনি এখান থেকে ড্রপ হয়ে গেলেন। সুতরাং প্রত্যেক কিছু প্রজ এন্ড কনস, পজিটিভ এবং নেগেটিভ কনসিকুয়েন্স যেগুলো আছে সেগুলো সব বিবেচনা করতে হবে, সেগুলো সব চিন্তা ভাবনা করতে হবে। সময় থাকতেই একদম শুরুতেই ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন আপনাকে চিন্তা করতে হবে আপনার ডিফেন্স কি কি আছে, ডিফেন্সগুলো আপনার মাথার মধ্যে রাখতে হবে। এবং আপনি যদি একটা ভালো ইন্টারভিউ দেন, পুলিশের মানে প্রশ্নাদির উত্তর যদি দেন, তখন পুলিশ মনে করবে কি, সিপিএস মনে করবে কি, না এই ব্যক্তির তো ভালো একটা ডিফেন্স আছে। সুতরাং এই জিনিসগুলো চিন্তা করা, কনসিডার করা এবং মাথার মধ্যে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমি সবসময় যার জন্য বলি আপনি একজন লয়ারের অ্যাডভাইস নেবেন। তখন একজন লয়ারের অ্যাডভাইস নিলে লয়ার আপনাকে বলবে পুলিশের প্রশ্নের উত্তর দিলে কি ভালো হবে নাকি না দিলে ভালো হবে, যে কি স্টেপটা নিলে নো কমেন্ট দিবেন নাকি ফুল কমেন্ট করবেন। এই ডিসিশনগুলো নিতে আপনাকে সহায়তা করবে, আর আপনার ডিফেন্সগুলো আপনি ফুললি ডিসকাস করতে পারবেন। একটা ক্রিমিনাল কেসের বিভিন্ন স্টেজ আছে। পুলিশের যে ইন্টারোগেশন, এটাকে আমরা বলি ইনভেস্টিগেশন স্টেজ। এই ইনভেস্টিগেশন স্টেজে যদি আপনি কেসটাকে খতম করে দিতে পারেন, শেষ করে দিতে পারেন, তাহলে আপনি বিরাট একটা ভোগান্তির থেকে রেহাই পাইলেন। আপনাকে আর কোর্টে যাইতে হবে না, ট্রায়াল ফেস করতে হবে না, এই লং প্রসিডিংস এর মধ্যে দিয়ে যেতে হবে না। এটা আপনার একটা পারিবারিক শান্তিতে থাকবেন, আপনার ফ্যামিলির মেম্বাররা সাফার করবে না, আপনার যে আয় উপার্জন আছে কাজ করতেছেন এটার উপর ব্যাঘাত আসবে না। এগুলো সবগুলো চিন্তা করে সবসময় আপনাকে ডিসিশন নিতে হবে। যার জন্য আমি সবসময় বলি এটা বিং অ্যারেস্টেড, প্রসিকিউটেড এবং ফেসিং ফর ট্রায়াল ক্যান বি স্ট্রেসফুল। এটা খুবই স্ট্রেসফুল হবে। যেই সময় আপনার দরকার হবে একজন অভিজ্ঞতা সম্পন্ন, দক্ষতা সম্পন্ন একজন সলিসিটরকে সাথে রাখা, যে আপনাকে সিম্প্যাথেটিক্যালি আপনার কেসটাকে হ্যান্ডেল করবে, অ্যাপ্রোচ করবে এবং আপনার বিভিন্ন প্রশ্নাদি যেগুলো থাকবে সেগুলোর উত্তর দিবে। কারণ এটা দরকার এই জন্য, একটা প্রশ্ন হয়তো আপনার কাছে আসে, একটা ডিফেন্স, একটা পয়েন্ট আপনার কাছে আসে, আপনি যদি সেটা সাথে সাথে ওই যেটা আছে আপনার মাথার মধ্যে যেটা ওইটা যদি ডিসকাস করেন, তখন আপনি একটা আপনার লয়ার এগুলো সবগুলো নোট করবেন। আপনাদের সকলকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল লয়ের উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। আজ যে প্রোগ্রামটা আমি আমার অভিজ্ঞতা থেকে দীর্ঘ 25 বছর ধরে আমি ক্রিমিনাল লয়ের উপর প্র্যাকটিস করে আসছি, সে আজম এন্ড কো সলিসিটরস একই জায়গায় মিনরিজে সিটি অফ লন্ডনের ভিতরে একদম টাওয়ার ব্রিজের পাশে আমাদের অফিস। ওখানে দীর্ঘ প্রায় 25 বছরের কাছাকাছি এখন আমরা একই নামে, একই স্থানে, একই অফিস থেকে আমরা কমিউনিটির সেবা দিয়ে যাচ্ছি। এই যে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি অনেকগুলো পয়েন্ট আমি বলতে চাই যে ডিফেন্ডেন্ট, আসামিদের, বিবাদীদের কি কি করা উচিত তারা যখন একটা ক্রিমিনাল কেস ফেস করে।
এইগুলো আমি অনেকগুলো পয়েন্ট আমি নোট করেছি, এগুলো আমার অভিজ্ঞতা থেকে আমি মনে করি এগুলো করা উচিত, তখন আপনি একটা বেস্ট পসিবল আউটকাম আনার সম্ভাবনা থাকবে। প্রথম যেটা আমি বলবো, রাইট আউট এভরিথিং দ্যাট ইউ রিমেম্বার অ্যাবাউট হোয়াট হ্যাপেন্ড বিফোর, ডিউরিং অ্যান্ড আফটার ইউর অ্যারেস্ট। আপনার সবকিছু লিখেন, আপনাকে অ্যারেস্ট করার আগে, অ্যারেস্ট করার সময় এবং অ্যারেস্টের পরে কি কি হয়েছে, কি কি স্মরণ করেন আপনি, মনে কি কি আছে, সবগুলো আপনি লিখবেন। এটা ইম্পর্টেন্ট। অ্যারেস্টের সময় পুলিশ আপনাকে কি করেছে, কি প্রশ্ন করছে, কি আপনি বলছেন পুলিশের কাছে, অ্যারেস্টের পরে কি হয়েছে, যখন ওইখানে পুলিশের স্টেশনে নিয়ে গেছে তখন কি কি, কত সময় আপনি ছিলেন, কি কি স্টেপগুলো হয়েছে, কি কি করছে তারা, এগুলো আপনি লিখবেন। প্রিপেয়ার এ ক্লিয়ার chronological account of the events, including as much detail as possible. একটা chronological, একটা লিপিবদ্ধ করবেন, সবগুলো ক্লিয়ার, একটা পরিষ্কারভাবে একটার পর একটা সাজাইয়া সাজাইয়া লিখবেন। ইংরেজিতে লেখার দরকার নাই, বাংলায় আপনি লিখতে পারেন, কারণ আপনি যদি ইংলিশ না বুঝেন, বাংলায় যদি লেখেন, তখন যদি আমার কাছে আসেন তাহলে আমার পক্ষে সম্ভব হবে আপনার বাংলাগুলো বোঝা এবং কি লেখছেন, এবং তখন আমি বুঝতে পারবো ঘটনাগুলো কি হয়েছে। সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি আপনার নিজের ভাষায় লিখবেন, শুদ্ধ করে প্রত্যেকটা স্টেপ, কি কি হয়েছে, পুলিশের ইন্টারভিউর আগে, অ্যারেস্টের আগে, অ্যারেস্টের সময়, অ্যারেস্টের পর, এগুলো লিখবেন। তারপরে আমি যেটা বলি সবসময়, প্রিপেয়ার এ লিস্ট অফ পটেনশিয়াল উইটনেসেস, পিপল হু মে হ্যাভ সিন অর হার্ড দ্য ইনসিডেন্ট। আপনার হয়তো অনেক সাক্ষী থাকতে পারে, এবং যারা পটেনশিয়াল উইটনেস, সম্ভাব্য উইটনেস যারা যারা আছে, তাদের আপনি একটা লিস্ট করবেন, নাম লিখবেন, ঠিকানা লিখবেন। Try to remember the names and details of people involved in the case. আপনার সাথে, এই কেসের সাথে আর কারা কারা সংযুক্ত ছিল, আর কাদের ইনভলভমেন্ট ছিল, আরো অন্যান্য ডিফেন্ডেন্ট আছে ছিল কিনা, সেগুলো আপনি লিখবেন। দেয়ার রোল, তাদের কি ভূমিকা ছিল। আপনি হয়তো রোল প্লে করেছেন একটা মাইনর রোল, তাদের রোল ছিল মেজর রোল, তাহলে আপনার রোল কি ছিল, তাদের রোল কি ছিল, এইগুলোও আপনি লেখার চেষ্টা করবেন। তখন আমরা এগুলো পরে মোর ডিটেইলসে যাব। হোয়াট দে নো অ্যান্ড হোয়াট ইউ থিঙ্ক দে মাইট রিমেম্বার। আপনি যে মনে করেন এই সাক্ষীটাকে আনলে সে কি বলতে পারবে কোর্টের কাছে, সে কি দেখছে, কি শুনছে, কেন তাকে, আপনার কেসের জন্য আমরা যদি কোর্টে নিয়ে যেতে পারি আপনার জন্য ভালো হবে, সেটাও আপনি লিখবেন। কারণ আপনার যে বক্তব্য, সেই বক্তব্যগুলোকে যদি একজন উইটনেস যদি কনফার্ম করে, আপনি বলছেন আপনি এটা করেন না, আপনি তাকে ঘুষি দেন নাই, আপনি তাকে এমনি হাত ধরে টান দিয়েছেন, তাহলে এর মধ্যে দুইটা পার্থক্য আছে। একজন সাক্ষী যদি বলে যে হ্যাঁ এই ব্যক্তি তাকে ঘুষি দেয় নাই, কারণ এখন আমি ছিলাম, সে এমনি তাকে হাত ধরে টান দিয়েছে, কোনো ঘুষি দেয় নাই, চট থাপ্পড় বা হ্যাঁ এগুলো কিছু করে নাই, শুধু একটু টানছে, তাহলে এইগুলো দরকার আছে। যে আপনি যদি বলেন না, একজন সাক্ষী ওখানে ছিল, সে বলতে পারবে যে আমি তাকে এরকম করি নাই, যেভাবে আমার উপর এলিগেশনটা করা হচ্ছে। Compile any contact information you may have for witnesses. আপনি যদি ওই উইটনেসদের কোনো নাম, ঠিকানা, টেলিফোন নাম্বার যদি জানা থাকে, এইগুলো লিখবেন, এগুলো লিস্ট করে আপনার লয়ারকে দিবেন। এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। Gather any evidence that you might have relating to the case.
phone messages, photographs, emails, invoices, receipts, contracts, etc. তারপর আপনাকে এখন পুলিশে ইন্টারভিউ করছে বা করবে বা কেস কোর্টে যাবে, এখন আপনার যেটা দরকার, আপনার যেই টেলিফোন মেসেজগুলো আছে এগুলো এখন আগের থেকেও জোগাড় করা উচিত। যদি আপনি ডাউটে থাকেন যে আপনাকে একটা প্রবলেমের মধ্যে পড়বেন, পুলিশ আপনাকে অ্যারেস্ট করবে, আপনাকে পুলিশ স্টেশনে নিয়ে যাবে, তখন থেকে আপনাকে এইগুলো জোগাড় করতে হবে। এগুলো আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার টেলিফোনের কোনো মেসেজ থাকলে সেগুলো জোগাড় করবেন, ফটোগ্রাফস থাকলে, কোনো ইমেইল কনফার্মেশন থাকলে, কোনো ইনভয়েস থাকলে, কোনো রিসিপ্ট থাকলে, কোনো কন্ট্রাকচুয়াল ডকুমেন্ট থাকলে, এনি ডকুমেন্টারি এভিডেন্স, এগুলো সবগুলো আপনি জোগাড় করবেন। কারণ এগুলো যদি আপনার রিলিভেন্ট ইনফরমেশন যদি হয় আপনার কেসের জন্য, তখন আমরা এগুলো কোর্টকে দেখাতে পারবো যে না, সে যেই কথাটা বলছে এটা সত্য না, এটা মিথ্যা। কারণ আমার ক্লায়েন্টের কাছে একটা টেলিফোন মেসেজ আছে, একটা ফোন কলের এভিডেন্স আছে, একটা টেক্সট মেসেজ আছে, আমার ক্লায়েন্টের একটা ইনভয়েস আছে, একটা টেক্সট আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ আছে, একটা রিসিপ্ট আছে, একটা কন্ট্রাকচুয়াল ডকুমেন্ট আছে। সুতরাং সে যেটা বলছে সেটা সত্য না। এটা হইল একটা বড় জিনিস, যার জন্য আমি এগুলো সব সময় বলি এগুলো জোগাড় করার জন্য। তারপর আমি সব সময় যেটা বলি, রাইট আউট এ ব্যাকগ্রাউন্ড অফ ইউর এডুকেশন, এনি কমিউনিটি ইনভলভমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট হিস্ট্রি। তারপর আপনি আপনার ব্যক্তিগত পড়াশোনা কি কি আছে, আপনি স্কুলে গেছেন বাংলাদেশে বা কলেজে গেছেন, বাংলাদেশে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, ইউকেতে আসার পরে কলেজে গেছেন, ইউনিভার্সিটিতে গেছেন, ভোকেশনাল ট্রেনিং করছেন, এগুলো সবগুলো আপনি লিখবেন, এগুলো আমরা কাজে লাগাবো। এবং আপনার কমিউনিটি ইনভলভমেন্ট কি কি আছে, অনেক চ্যারিটি ওয়ার্ক হয়তো আপনি করেন, অনেক ভালো ভালো কাজগুলো কমিউনিটির সেবা দিয়ে যাচ্ছেন, সেবামূলক কাজ করেছেন, এইগুলো আপনি লিখবেন, কোন কোন আপনি ইনভলভমেন্ট চ্যারিটি ওয়ার্কের সাথে আপনি জড়িত আছেন, যে ভালো কাজ করেছেন কমিউনিটির জন্য। এবং আপনার এমপ্লয়মেন্ট হিস্ট্রিটাও লিখবেন, যে আপনি কোন কোন জায়গায় কাজ করছেন এদেশে আসার পর থেকে, আপনার সমস্ত এমপ্লয়ারদের নাম ঠিকানাগুলো লিখবেন। এগুলো আমরা যেটা যখন দরকার হবে সেটা আমরা সেভাবে কাজে লাগানোর চেষ্টা করব। তারপর হলো কি, gather documents that would prove enrollment in education or community programs, confirming enrollment letters. আপনার কোনো ইউনিভার্সিটিতে যদি আপনি পড়াশোনার জন্য যদি এনরোলমেন্ট হয়ে থাকে, তাহলে আপনার কনফার্মেশন অফ এনরোলমেন্ট, আপনার এনরোলমেন্ট লেটার আপনি জোগাড় করবেন কলেজ থেকে বা ইউনিভার্সিটি থেকে। আপনি যদি এগুলো জোগাড় করতে পারেন, এগুলো তখন আমরা কাজে লাগাবো। আপনার পড়াশোনার যে একটা এনরোলমেন্ট আছে, যে আমরা বলতে পারবো সে একটা ইউনিভার্সিটি ডিগ্রি শুরু করবে, এই অবস্থায় তার বিরুদ্ধে যদি এরকম কেস হয়, তার অনেক প্রবলেম হবে, তাকে অন্য অল্টারনেটিভ পানিশমেন্ট কোনো কিছু দেওয়া যায় কিনা কমিউনিটির মধ্যে রেখে, এগুলো আমরা তখন কোর্টের কাছে তুলে ধরতে পারবো। এই জন্য আপনি যদি কোনো কমিউনিটি প্রোগ্রাম করেন বা কোনো এডুকেশনাল প্রোগ্রামের মধ্যে এনরোলমেন্ট হন, তাইলে এই কনফার্মেশন লেটারগুলো নেবার চেষ্টা করবেন। If possible, get letters from employers confirming employment status. তারপরে আপনি এমপ্লয়ারের কাছ থেকে একটা চিঠি নেবেন, আপনি কি সেলফ এমপ্লয়েড নাকি আপনি এমপ্লয়ি। অনেক সময় তারা লিখবে আপনি অনেক লং টাইম ধরে তাদের সাথে কাজ করছেন, আপনি এমপ্লয়ি, পিএওয়াই, আপনার ভালো ক্যারেক্টার, গুড ম্যান, গুড পারফরমেন্স অ্যাট ওয়ার্ক, কোনো ধরনের কোনো ব্যাড রেকর্ড আপনার নাই। প্রায় সময় দেখা যায় ট্যাক্সি ড্রাইভারদের এই জিনিসগুলো, রেকর্ডগুলো যদি তারা আনতে পারে, তাদের যে কোম্পানির কাছ থেকে, যে কোম্পানির রেকর্ডের মধ্যে তাদের এগেইনস্টে কোনো ব্যাড কমপ্লেইন নাই, এইগুলো
আপনার কাজে আসে। এই জন্য আমি আজকের প্রোগ্রামের মধ্যে জাজের স্পিচটা ভিডিওটা না দেখাইয়ে আজকে এই পয়েন্টগুলো বলার জন্য আমি ঠিক করেছি যে হোয়াট দ্য ডিফেন্ডেন্ট ক্যান ডু টু হেল্প প্রিপেয়ার হিজ অর হার ডিফেন্স, যে একজন বিবাদী কি কি করতে পারে, তার কর্তব্য করণীয় কি কি করা উচিত তার কেসকে প্রিপেয়ার করার জন্য, তাহলে আমরা একটা বেস্ট পসিবল আউটকাম আনতে পারবো। তারপর যেটা হলো কি, স্টার্ট কনসিডারিং হু শুড বি এ ক্যারেক্টার উইটনেস, a person who can testify on your good ethical qualities and morality based on their own knowledge of you and based on your reputation in the community. আপনার উইটনেস, দুই ধরনের উইটনেস আছে, যারা কোর্টে যাইয়া সাক্ষী দিবে, এটা এক ধরনের। আর একটা হলো ক্যারেক্টার উইটনেস। ক্যারেক্টার উইটনেসদেরকে অনেক সময় কোর্টে যাইতে হয় না, তারা একটা নির্দিষ্ট ফর্মের মধ্যে, সেকশন 9 ফর্ম আছে একটা, ওই ফর্মের মধ্যে অথবা তাদের লেটার হেডের মধ্যে অফিসিয়াল কোম্পানির যে নোটপ্যাড আছে ওইটার মধ্যে যদি তারা একটা সুন্দর মতো লেখে সবকিছু আপনার সম্বন্ধে, আপনার ভালো দিকগুলো যদি বর্ণনা করে, এইগুলো কোর্টের কাছে আমরা তুলে ধরতে পারবো যে এইটা একটা তার কাজের জায়গা থেকে রেফারেন্স আসছে, হি ইজ এ ম্যান অফ গুড ক্যারেক্টার। এবং এইটা কিন্তু অনেক সময় দেখা যায়, আমি যখন এই ক্যারেক্টার রেফারেন্সের কথা বলি, আমাদের কমিউনিটির মেম্বাররা সব দিকে যাইয়া দৌড় পাকড় করে চারিদিক দিয়ে মানুষের কাছে যত পারে মানুষের কাছ থেকে চিঠি নেওয়া শুরু করে। এটা একটা নিয়ম কানুন আছে, আপনি মানে একটা সীমাবদ্ধতা থাকতে হবে কতটা ক্যারেক্টার রেফারেন্স আপনি দিবেন। খালি বস্তা বেঁধে দিলে এগুলো জাজ কতটুকু ইম্পর্টেন্স দিবে এটাও দেখতে হবে। আর তাছাড়া a man of good standing will be more acceptable. আপনার যাদের কমিউনিটির একটা ভালো স্ট্যান্ডিং আছে, ভালো পজিশন আছে, মনে করেন আপনি স্কুলের টিচারের কাছ থেকে যদি ক্যারেক্টার রেফারেন্স নেন, তাইলে সে আপনাকে জানে, সে চিনে, সে আপনার শিক্ষক। আপনি যদি আপনার এমপ্লয়ারের কাছ থেকে একটা ক্যারেক্টার রেফারেন্স নেন, তাহলে সে আপনার এমপ্লয়ি হিসাবে আপনাকে জানে, চিনে। ডাক্তারের কাছ থেকে কোনো একজন হাই পজিশনের সিভিল সার্ভেন্ট আছে মনে করেন, যার একটা গুড পজিশন হোল্ড করে, এই ধরনের পজিশন হোল্ড করলে গুড মানে যাদের প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড আছে, আপনাকে কিভাবে চিনে এটা সে এক্সপ্লেন করতে হবে, এবং সে কেন মনে করে আপনার বিরুদ্ধে যে অভিযোগ করেছে সেটা তার মতে এটা সে মনে করে এগুলো মানে আপনার পক্ষে করা সম্ভব না, বা আপনি ওই ধরনের লোক না, আপনাকে সে যেভাবে দেখছে আপনি একজন ভালো মানুষ, আপনার স্বভাব চরিত্র ভালো, আপনার যতগুলো ভালো দিক আছে তার ক্যাপাসিটিতে সে যতটুকু আপনাকে দেখছে এগুলো সে এক্সপ্লেইন করবে। তখন আপনার এই ক্যারেক্টার রেফারেন্স এগুলোর একটা দাম থাকে, এগুলো কোর্ট কিন্তু এগুলোকে ইম্পর্টেন্স দেয়, এবং এটা আপনাকে তখন অ্যাপ্রোপ্রিয়েট ডিসকাউন্ট যেটা দরকার কোর্ট সেটা কনসিডার করবে। Compile any contact information you have for potential character witnesses. সুতরাং আপনি জোগাড় করবেন কারা কারা আপনার জন্য ক্যারেক্টার উইটনেস হইতে পারে, কে আপনার ডাক্তার বা আপনার একজন সিভিল সার্ভেন্ট আছে, হাই অফিসিয়াল, আপনার এদেশে গভর্নমেন্টের অফিসিয়াল জব করে, তো সে কিভাবে চিনে, হয়তো আপনি তার আন্ডারে কাজ করছেন বা তার সাথে আপনার একটা কাজের একটা লিঙ্ক আছে বা যে কোনো ধরনের একটা লিঙ্ক আছে, পরিচিতির একটা সূত্র দিতে হবে। এবং মনে রাখতে হবে ক্রিমিনাল কেসের মধ্যে পড়লে যারা ক্যারেক্টার রেফারেন্স দেয় তাদেরকে উল্লেখ করতে হবে, তারা জানে আপনি একটা ক্রিমিনাল কোর্টের মধ্যে ট্রায়াল ফেস করতেছেন, আপনার বিরুদ্ধে একটা চার্জ হয়েছে, রেপ, কিডন্যাপিং বা মার্ডার বা যে কোনো একটা চার্জ আপনি ফেস করতেছেন, ট্রায়াল ফেস করতেছেন, তাদের জানতে হবে ওইটা তাদেরকে উল্লেখ করতে হবে, তারা শুনছে, তারা জানছে আপনি এই ধরনের একটা আপনি ট্রায়াল ফেস করতেছেন বা আপনাকে চার্জ করা হয়েছে।
Write out any questions you may have about the judicial process, your options and what to expect, so that your lawyer can efficiently and thoroughly address all concerns in your next meeting. আপনি সবসময় লিখবেন যে ক্রিমিনাল বিচার ব্যবস্থা, জুডিশিয়াল প্রসেস যেগুলো, এটা যদি আপনার ডাউট থাকে, যদিও এটা সবসময় আমি কিন্তু রীতিমতো এগুলো বুঝাইয়া দিই, কিভাবে ট্রায়াল ফেস করবে, ক্রিমিনাল কোর্টের মধ্যে কেসগুলো কিভাবে হয়, মানে কিভাবে সাক্ষীদেরকে সাক্ষীর জন্য রাখা হয়, কার পরে কে সাক্ষী দেয়, ক্রোনোলজিক্যালি কাকে কাকে ডাকা হয়, এবং আপনার এভিডেন্স ইন চিফ, তারপরে প্রথমে আপনি সাক্ষী দিবেন, আপনাকে ক্রস এক্সামিনেশন করবে, এবং তারপরে আপনার এক্সামিনেশন ইন চিফ বলে, এগুলো আমি বিভিন্ন জুডিশিয়াল প্রসেস যেগুলো আছে সেগুলো আমি সবসময় বুঝাইয়া বলি, তখন আপনার বুঝতে সুবিধা হবে। কোর্টে আপনি যেটা দেখবেন সেটা আপনার আগের থেকে জানা থাকবে। যদি আপনি এগুলো জানা না থাকে, সবসময় তো সবাই তো আমার কাছে আর আসে না, এটা আপনি যে লয়ারের কাছে থাকেন তাদেরকে বলবেন আমাকে একটু কোর্টের প্রসিজারগুলো বুঝাইয়া বলো। আমি রুটিনলি আমার পক্ষ থেকে ক্লায়েন্ট না বললেও আমি সেটা বুঝাইয়া বলি, আপনারাও সেটা জিজ্ঞেস করবেন তাদেরকে আপনাকে বুঝাইয়া বলার জন্য। তারপরে অনেকগুলো জিনিস আমি বলে যাচ্ছি যে কি কি করা উচিত একজন আসামি বিবাদীর যখন তারা একটা ক্রিমিনাল কেস ফেস করে। বিভিন্ন ধরনের উইটনেস আছে। প্রথম, উইটনেসটা কি, হোয়াট ইজ উইটনেস, এটা আমাদেরকে বুঝতে হবে। A witness is someone who is required to come to court to answer questions about a case. A witness হইল কি, একজন ব্যক্তি যাকে কোর্টে আসতে হবে এবং একটা কেসের সম্বন্ধে কিছু বলা বা কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তাকে কোর্টে হাজির হতে হবে। More generally, a witness is someone who can provide relevant information about a crime. যে একটা সংশ্লিষ্ট প্রাসঙ্গিক তথ্য প্রমাণাদি ইনফরমেশন কোর্টের কাছে দিতে পারবে একজন উইটনেস, যে ব্যক্তি, তাকে বলা হয় উইটনেস। এবং উইটনেসের কাজ হচ্ছে আপনার জাজ এবং জুরিকে হেল্প করা, অ্যাসিস্ট করা, প্রোভাইডিং রিলিভেন্ট ইনফরমেশন, যে প্রাসঙ্গিক তথ্য ইনফরমেশনগুলো দিয়ে আপনার অ্যাডভাইস, মানে জাজ এবং জুরিকে হেল্প করা। সুতরাং জুরি এবং জাজ তারা একটা রাইট ডিসিশনে পৌঁছতে পারবে। Why are they important? কেন সাক্ষীরা এত আপনার ইম্পর্টেন্ট? Witnesses play a very important role in criminal cases. ক্রিমিনাল কেসের মধ্যে এই সাক্ষীরা খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। They help to clarify what happened by telling the judge or jury everything they know about an event. তারা জাজ এবং জুরিকে বিশ্লেষণ করে বলে দেয়, স্পষ্ট করে বলে দেয় তারা কি দেখেছে, তারা জানা মতো কি আছে, ঘটনাটা কিভাবে হয়েছে, এগুলো তারা বলে। They can help to verify what happened, play an essential role in the administration of justice, as they can either provide evidence that supports the charges brought against the defendant or evidence that will assist the defendant's case. সাক্ষীরা কিন্তু পুলিশেরও সাক্ষী হতে পারে, যে যারা পুলিশের কেসকে সাপোর্ট করবে। ডিফেন্ডেন্টেরও সাক্ষী থাকতে পারে যারা ডিফেন্সকে সাপোর্ট করবে। এই জন্য তাদের রোলটা অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, যেটা আমরা বলবো যে মানে বিচারের জন্য, মানে বিচারটা ঠিক মতো
বিচার কার্যটা ঠিকমতো চালনার জন্য এই সাক্ষীদের বক্তব্যগুলো, তারা কি দেখেছে, কি শুনেছে, এটাকে ক্লারিফাই করা, বিশ্লেষণ করা কোর্টের কাছে খুবই গুরুত্বপূর্ণ। It is therefore very important for witnesses to come forward and inform the police about what they know. এই জন্য সবসময় উইটনেস যারা আছে তাদের একটু আগাইয়া আসা উচিত। হ্যাঁ, এটা তাদের সময়ের ব্যাপার, কিন্তু এটা দিয়ে একটা বিরাট একটা কমিউনিটির একটা বিরাট একটা হেল্প হবে। তাদের আগাইয়া আসা উচিত। রাস্তায় যদি কোনো কেউ একটা ক্রাইম দেখে তখন তাদের পুলিশের সাথে যোগাযোগ করা উচিত, আমি এই ঘটনাটা আমি এইভাবে দেখেছি, এবং ইনফর্ম দ্য পুলিশ হোয়াট দে নো, তারা বলতে পারে কি তারা দেখেছে সেটা। বিভিন্ন ধরনের উইটনেস আছে। আপনার আই উইটনেস, যারা হলো আপনার চাক্ষুষ সাক্ষী, যারা চোখে দেখেছে, আই উইটনেস, ঘটনাটা যারা চোখ একদম প্রত্যক্ষদর্শী আমরা বলি, এবং তারা হইল কি হ্যাজ সিন অর হার্ড এভরিথিং রিলেভেন্ট টু দ্য কেস, তারা দেখছে অথবা শুনছে। এক্সপার্ট উইটনেস আছে আরেক ধরনের উইটনেস, someone with a specialist knowledge about the topic they are discussing, মনে করেন সাইকোলজিস্টের একটা রিপোর্ট আমরা বলি, ডক্টরের একটা রিপোর্ট, তাদেরকে আমরা এক্সপার্ট উইটনেস বলি, কারণ তারা বিশেষজ্ঞ ওই ক্ষেত্রে, তাদের ওই বিশেষজ্ঞ খাত যেটা আছে ওই খাতের উপরে তারা যে রিপোর্ট দেয় ওইটাকে আমরা এক্সপার্ট উইটনেস বলা হয়। ক্যারেক্টার উইটনেসেস আরেক ধরনের উইটনেস, someone who vouches under oath to the good reputation of another person. These witnesses are particularly important in cases where the defendant's honesty, morality is in question. ক্যারেক্টার উইটনেসটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যখন আপনার একজনের মরালিটি, নৈতিকতা, অনেস্টি, সততা, এগুলোর উপর যখন প্রশ্ন আসে, চুরির প্রশ্ন আসে, ডিসঅনেস্টির যদি আপনার একজনের উপরে এলিগেশন আসে, আপনাদের সকলকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্রিমিনাল ল এর উপর আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজম এন্ড কো সলিসিটরসের প্রিন্সিপাল সলিসিটর শফিউল আজম। আমি আজ যেই টপিকের উপর বলছি সেটা সে আমার দীর্ঘ 25 বছরের অভিজ্ঞতা থেকে বলছি। আমার সে অফিস আজম এন্ড কো সলিসিটরস, সে টাওয়ার ব্রিজের পাশেই, সিটিতে, লন্ডন, সিটি অফ লন্ডনের মধ্যেই। আপনার প্রায় 25 বছরের কাছাকাছি একই নামে একই স্থানে আমরা ক্রিমিনাল ল এর উপর প্র্যাকটিস করে আসছি। আজ যেই পয়েন্টগুলো আমি বলছি সেগুলো হলো একজন ডিফেন্ডেন্টদের কি করা উচিত তার ডিফেন্সটাকে প্রিপেয়ার করার জন্য হেল্প করতে হলে। আলিবাই উইটনেস আরেক ধরনের উইটনেস। আমি গত সেগমেন্টে আমি বলছি আই উইটনেস কারা, ক্যারেক্টার উইটনেস কারা, আপনার এক্সপার্ট উইটনেস কারা। এখন আরেক ধরনের উইটনেস আছে, এটাকে আলিবাই উইটনেস বলা হয়। Someone who testifies in support of a defendant's allegations that he or she was somewhere other than at the scene of the crime at the time it occurred. Someone who corroborates the defendant's story. যে আলিবাই উইটনেসটা হলো কি, যেই দিন যেই সময়ে ক্রাইমটা হয়েছে সে সেখানে ছিল না, সুতরাং তার পক্ষে এই ক্রাইম করাটা সম্ভব না। যখন এই উইটনেসটা যখন কনফার্ম করে যে মনে করেন করিম অথবা রহিম অথবা যে কোনো একজন মানুষ, হ্যাঁ, সে একটা চার্জ হয়েছে একটা ক্রাইমের জন্য টাওয়ার হ্যামলেটসে,
কিন্তু ম্যানচেস্টারে একজন লোক সে বলছে করিম বা রহিম টাওয়ার হ্যামলেটসে তো ছিল না, সে তো ওই দিন ম্যানচেস্টারে ছিল আমার ঘরে, আমার এখানে ছিল। বিভিন্ন তথ্য প্রমাণাদি নিয়ে দেখাতে হবে সে যে আসলে ওই দিনে ওই সময়ে ম্যানচেস্টারে ছিল। এই যে যারা এই ধরনের সাক্ষী দেওয়ার জন্য কোর্টে আসে তাদেরকে বলা হয় আলিবাই উইটনেস। যে করিম বা রহিমকে চার্জ করা হয়েছে আপনার একটা ক্রাইমের জন্য যেটা সংগঠিত হয়েছে টাওয়ার হ্যামলেটসে, মনে করেন আজকে তো 28th of January, 1st of January-তে at 9 AM, সকাল 9টা বাজে। কিন্তু একজন উইটনেস ম্যানচেস্টার থেকে বলছে কি ওই 1st of January 9 o'clock-এ সে এখানেই ছিল। সুতরাং তার পক্ষে ওই ঘটনায় ওই ধরনের ঘটনা ঘটানোটা, ক্রাইম ঘটানোটা ওই জায়গায় থেকে সম্ভব না, কারণ সে তো ওখানে ছিল না। এই যারা উইটনেসটা দেয় তাদেরকে বলা হয় আলিবাই উইটনেস। আর একটা সবসময় আমি বলি কি, we want your case ready in plenty of time for the hearing as possible. Last minute adjustment may create unnecessary stress and possibly extra legal costs. আপনি সবসময় মনে রাখতে হবে, আমি সবসময় বলি আপনাদেরকে সময় থাকতে সবগুলো প্রিপেয়ার করতে হবে। প্রচুর সময় দিয়ে আপনাকে কেসটাকে প্রিপেয়ার করতে হবে টাইমলি ম্যানারে, সময়ের ভিতরে। দেরি করলে ভালো হবে না, কারণ আপনি যদি লাস্ট মিনিটের জন্য এটা রেখে দেন তাহলে এটা অনেক সময় স্ট্রেসফুল হয়ে যায়। অনেক জিনিসগুলো লাস্ট মিনিটের মধ্যে ওই তাড়াহুড়ার মধ্যে করাটা ভালো হয় না, স্ট্রেসফুল হওয়াটা ভালো হয় না, যার জন্য টাইমলি সময় থাকতেই সবগুলো প্রিপেয়ার করবেন। যেগুলো আমরা বলবো আপনাকে করার জন্য সেগুলো ওই সময়েই করবেন। অ্যাকসেপ্টিং ইউর অ্যাকাউন্ট, আমাদের কাজ হলো কি, আমরা ডিফেন্স লয়ার, আমরা আপনাদেরকে ডিফেন্ড করার জন্য কোর্টে হাজির হই। আপনার ইনস্ট্রাকশন যেগুলো আছে ওইগুলোকে ফলো করে, আপনার যে ডিফেন্সের পক্ষে আপনার যে ইনস্ট্রাকশন আছে ওই ইনস্ট্রাকশনগুলোকে ফলো করে আমরা আপনাকে ডিফেন্ড করার জন্য আমরা কোর্টে, আমরা ব্যারিস্টার সলিসিটার আমরা আপনাকে হাজির হই আপনাকে রিপ্রেজেন্ট করার জন্য। এবং আমাদের এইম হলো কি, আপনার ডিফেন্স যেটা আপনি আমাদেরকে বলছেন, ইনস্ট্রাকশন দিয়েছেন, কোর্টের কাছে ওগুলো তুলে ধরা, ওগুলোকে কোর্টকে বলা এগুলা অ্যাকসেপ্ট করার জন্য, আপনার ডিফেন্সের অ্যাকাউন্টগুলোকে অ্যাকসেপ্ট করার জন্য। The object is to persuade the trial court to accept your account of what happened and not that of the prosecution witnesses. আমরা বলবো কোর্টের কাছে যে আমাদের যে ক্লায়েন্ট ডিফেন্ডেন্ট যে অ্যাকাউন্ট যে বলছে, যে কথাগুলো বলছে, ডিফেন্স সে পুট ফরওয়ার্ড করছে, এগুলোকে গ্রহণ করা হোক। আর পুলিশের সাক্ষীরা যেগুলো বলছে, উইটনেসরা যেগুলো বলছে, কমপ্লেইনেন্ট বা অন্যান্য উইটনেসরা, এগুলো গ্রহণযোগ্য না হোক, কারণ আমাদের ডিফেন্ডেন্টের কথাগুলো আমরা কোর্টের কাছে তুলে ধরবো অ্যাকসেপ্ট করার জন্য। So for the depth of your trial preparation, we need your help to begin doing this as early as possible. সুতরাং এটাকে ঠিক মতো প্রস্তুতি নিতে হলে আপনার হেল্পের দরকার যত তাড়াতাড়ি। তাহলে মনে রাখতে হবে, the object is to persuade the trial court to accept your account of what happened and not that of the prosecution witnesses. Okay, খুবই important. For the depth of our trial preparation, we need your help to begin doing this
অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি আমাদেরকে এগুলো করতে হবে, আপনাকে হেল্প করতে হবে আমাদেরকে, বসে থাকলে হবে না। অনেকে আসে আমার কাছে, প্রায় সময় আসে কি, আজম সাহেব ক্রাউন কোর্টে তো রায় দিয়েছে 15 বছর, 20 বছরের, 25 বছরের প্রিজন সেন্টেন্স দিয়েছে, আমরা আপিল করতে চাই, আমরা সলিসিটরের সাথে মিটিং করতে পারি না, ইংরেজিতে বুঝাই বলতে পারি না, আমরা বাংলা কথা বলি, আমাদের অনেক বাধা ছিল, অনেক ডিফিকাল্টি ছিল, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ছিল, এই দেখতে দেখতে টাইমটা চলে গেছে, কি থেকে কি হয়ে গেল, এতদিনের একটা সাজা, পুরা ফ্যামিলি একটা মুমূর্ষ, একটা মানে সাংঘাতিক একটা অশান্তির মধ্যে, সবাই মানে হাই হুতাশ করে কান্নাকাটি করে আমার কাছে ফোন করে, আপনি একটু চেষ্টা করেন আমাদেরকে অ্যাপিল করার জন্য। কিন্তু দেখতে হবে অ্যাপিলের রাইটটা কিন্তু খুবই লিমিটেড, এটা অত বেশি ওয়াইড না, অনেক লিমিটেড স্কোপ আপনার আপিলের, যেগুলো খুব রুল অফ আপনার ল যেগুলো আছে ওই ল এর বাইরে আপনি আপিল করতে পারবেন না। গাইডেন্স আছে কোন কোন ক্ষেত্রে আপনি আপিল করতে পারেন। অনেক ক্ষেত্রে দেখা যায় ক্রাউন কোর্টের ভার্ডিক্ট, জুরি ট্রায়ালের ভার্ডিক্ট চ্যালেঞ্জ করাটা ডিফিকাল্ট হয়, কিন্তু আপনি যদি সময় থাকতে চেষ্টা করেন, গুড লয়ার এনগেজ করেন, ভালো মতো রিপ্রেজেন্টেশন করেন ক্রাউন কোর্টের মধ্যে, তখন আপনি অ্যাটলিস্ট আপনি হ্যাপি থাকবেন, আপনার ডিফেন্সটাকে, আপনার ইনস্ট্রাকশন যেগুলো আছে সেগুলো ঠিক মতো কোর্টের কাছে বলা হয়েছে। আমরা সবসময় আপনার স্টেটমেন্ট নিব, এটা খুবই ইম্পর্টেন্ট। উই উইল টেক এ স্টেটমেন্ট ফ্রম ইউ দ্যাট ইজ অ্যাজ ফুল অ্যাজ পসিবল অ্যান্ড হুইচ কন্টেইনস, আমরা একটা স্টেটমেন্ট আমরা নিব যত তাড়াতাড়ি যত সম্ভব, মানে পরিপূর্ণ একদম একটা স্টেটমেন্ট, যেখানে আপনার ব্যাকগ্রাউন্ড, আপনার শিক্ষাগত যোগ্যতা, সোশ্যাল ব্যাকগ্রাউন্ড, আপনার পার্সোনাল ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এগুলো আমরা লিখব আপনার স্টেটমেন্টের মধ্যে। আপনার ডিটেইলড অ্যাকাউন্ট অফ হোয়াট হ্যাপেন, আপনার বক্তব্য মতো, আপনার কথা মতো আসলে ঘটনাটা কি হয়েছে, কিভাবে ঘটেছে, আপনার মানে 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 আপনার স্টেটমেন্টের মধ্যে সেটা আমরা লিখব, আপনার বক্তব্য যেটা সেটা, নট দ্যাট অফ দ্য পুলিশ যেটা বলছে, পুলিশের উইটনেসরা যেটা বলছে সেটা না, আপনার বক্তব্য যেটা সেটা আমরা আপনার স্টেটমেন্টের মধ্যে তুলে ধরব। তারপরে ইউর রিজনস হোয়াই প্রসিকিউশন উইটনেসেস আর নট টেলিং দ্য ট্রুথ অর ডিসএগ্রি উইথ ইউ, তারপর আপনার রিজন যেগুলো আপনি দিবেন, আপনি যে বলতেছেন যে পুলিশের যে সাক্ষীরা, কমপ্লেইনেন্ট অথবা অন্যান্য সাক্ষীরা তারা মিথ্যা বলতেছে, কেন মিথ্যা বলতেছে, কি কারণে মিথ্যা বলতেছে, সেগুলো আমরা লিখব। কেন আপনি মনে করেন তাদের মিথ্যার কথার কারণটা কি, কি কি গ্রাউন্ডের উপরে আপনি মনে করেন তাদের এগুলো সব বোগাস, এগুলো সব মিথ্যা, এগুলো আমরা শুনব এবং লিখব। ডিটেইলস অফ এনি উইটনেসেস উই ক্যান কল আপন, এবং আমি আপনার কাছ থেকে জানার চেষ্টা করব যে আপনার উইটনেস কারা কারা আছে, সাক্ষী কারা কারা আছে, কোর্টে কারা কারা আসতে পারবে। Any other evidence which may help your account to be accepted and prosecution's case to be disbelieved, আপনার এমন অন্য কোনো বক্তব্য যেটা আছে যাতে কোর্ট আপনার অ্যাকাউন্ট, আপনার বক্তব্য যেটা সেটাকে অ্যাকসেপ্ট করবে, এই কথাগুলো কি কি কারণগুলো আছে এগুলো সবগুলো আমরা জানার চেষ্টা করব, এবং পুলিশের সাক্ষীরা যেগুলো বলতেছে সেগুলোকে ডিসবিলিভ করবে, অবিশ্বাস করবে, বাট আপনার বক্তব্যগুলোকে অ্যাকসেপ্ট করবে এবং বিলিভ করবে। এই ধরনের যতগুলো কথা আছে সেগুলো সব আমরা শুনবো এবং সেগুলো আমরা নোট করব। সুতরাং ইম্পর্টেন্ট, কোনো এভিডেন্স, এনি এভিডেন্স হুইচ মে হেল্প ইউর অ্যাকাউন্ট টু বি অ্যাকসেপ্টেড, যেগুলো হেল্প করবে আপনার এটা কোর্টের কাছে অ্যাকসেপ্টেড হওয়ার জন্য, এবং এনি এভিডেন্স যেটা থাকবে যেটা দিয়ে আপনার পুলিশের সাক্ষীদেরকে ডিসপ্রুভ করা যাবে যে তারা মিথ্যা বলতেছে, এই ধরনের এভিডেন্সগুলো খুবই দরকার। এইগুলো আমি শুরুর থেকে বলছি, আমি আমার দীর্ঘ 25 বছরের অভিজ্ঞতা ক্রিমিনাল ল প্র্যাকটিস করে আসছি, ওর থেকে আমি বলছি এই জিনিসগুলো, প্রত্যেকটা জিনিস এগুলো আপনাকে মনে রাখতে হবে, এগুলো করা উচিত। কোন জায়গায় কোনটা খাটবে, কোনটা কাজে খাটানো, সবগুলো তার
এক ধরনের কেসে এক ধরনের এভিডেন্সের দরকার হয়, সেটা ডিসাইড করবে আপনার লয়ার, আপনার সলিসিটার। We give you a copy of your typed statement for you to alter or add it to make it as complete as possible. আমি কিন্তু আমি আমার অফিসের আপনার স্টেটমেন্ট আমি নিব, নেওয়ার পর আমি আমার অফিসকে বলি টাইপ করার জন্য। সেখানে আপনার স্টেটমেন্টের মধ্যে আপনি দেখে শুনে আপনি যদি সংশোধন করতে চান, আপনি একবার, দুইবার, তিনবার, যতবার করবেন, আমি সেটা সবসময় করি। কারণ আমরা চাই আপনার বক্তব্যগুলো ঠিক মতো স্টেটমেন্টের মধ্যে আসুক। সুতরাং কোনো সময় আপনি মানে দ্বিধা করবেন না, সংকোচ করবেন না যে আর বারবার আমাকে চেঞ্জ করতে হচ্ছে। যদি চেঞ্জ করতে সেটা আমি করব, আপনি তো আর করতেছেন না, কিন্তু আপনার কর্তব্য যেটা আপনি সেটা করবেন। যেখানে চেঞ্জ করতে হয় সেখানে চেঞ্জ করবেন। এটা শুধু আমার ক্ষেত্রে না, যে লয়ারের কাছে যাবেন আপনি, সবাই তো, অনেকে আমার কাছে আসে সে দূর দূরান্ত থেকেও আসে আপিলের জন্য। তারা হয়তো ডিফারেন্ট লয়ার ছিল, ম্যানচেস্টার, বার্মিংহাম, লিডস, ডিফারেন্ট পার্টস থেকে আসে। তারা কাছ থেকে আমি শুনি তারা কি কি ডিফিকাল্টি তারা ফেস করেছে, কারণ তারা ইংরেজিতে বুঝাইয়া বলতে পারে নাই, তারা বাংলা কথা বলে, অথবা তারা কমিউনিকেশন করতে পারে নাই, ঠিক মতো মিটিং করতে পারে নাই। যার জন্য আমি এই পয়েন্টগুলো সবসময় আমার ক্লায়েন্টদেরকে বলি যে আপনারা এগুলো করার চেষ্টা করবেন, এবং সেটা আমরা টাইপ করব স্টেটমেন্ট। যত you will retype it as many times as it is needed to ensure it fully reflects your account, যে এটা সম্পূর্ণভাবে আপনার বক্তব্য যেগুলো আছে সবগুলো এখানে নোট করা হয়েছে, এটা আমরা এনশিওর করব। তারপরে হলো কি your comments on the prosecution case। যখনই এখন কিন্তু ক্রাউন কোর্টের যে কেস, এখন আগের মতো যে ফাইল পত্র, একটা বড় একটা বান্ডেল, একটা ফাইল হবে, বিরাট 2-3টা বান্ডেল হবে, ওইগুলো এখন নাই। এটা বেশ অনেক বছর ধরে, 2015 সাল থেকে আমার মনে হয় ডিজিটাল কেস সিস্টেম, ক্রাউন কোর্ট ডিজিটাল কেস সিস্টেম বলা হয়, CCDCS, ওইটা ইন্ট্রোডিউস করা হয়েছে। ওখানে সব কাগজপত্র আপনার কেসের, ডিফেন্সের এবং পুলিশের, আপনার যা যা কাগজপত্র আছে সবগুলো ওই ডিজিটাল কেস সিস্টেমের মধ্যে থাকবে। এখন আর আমাকে আপনার ফাইল বগল দাবা করে অফিসে নিতে হবে না। all that I have to do, log in to the criminal Crown Court digital case system এবং আপনার কেসের মধ্যে এন্টার করা। সেখানে আমার অ্যাক্সেস থাকবে, আমি যে ব্যারিস্টার এনগেজ করব আপনার জন্য তার অ্যাক্সেস থাকবে, পুলিশের পক্ষে পুলিশ অ্যাক্সেস থাকবে, পুলিশের ব্যারিস্টার যাকে এনগেজ করেছে তার অ্যাক্সেস থাকবে, এবং জাজের অ্যাক্সেস থাকবে, আর কোর্ট অ্যাডমিন স্টাফের অ্যাক্সেস থাকবে। আর কারো অ্যাক্সেস এই কেসের মধ্যে থাকবে না। সুতরাং এখন আমরা সব কিছু টাইপ আপ করে আপনার স্টেটমেন্ট, ডিফেন্স স্টেটমেন্ট, অনেকে আমাকে বলে আজম সাহেব আমার একটা ডিফেন্স স্টেটমেন্টও দেওয়া হয় না। এটা কিন্তু ঠিক না। পুলিশের ইন্টারভিউর মধ্যে যখন আপনি যাবেন, পুলিশের উত্তর না দেওয়া, নো কমেন্ট দেওয়া, এটা আপনার রাইট, আপনাকে জোর করবে না না দেওয়ার জন্য। কিন্তু এটা বুঝতে হবে দিলে আপনার জন্য লাভ কি কি হবে, না দিলে আপনার জন্য ক্ষতি কি কি হবে, সেগুলো আপনাকে বুঝতে হবে পরিষ্কারভাবে। এবং অনেকে বলে কি শুধু 10 মিনিট সময় দিয়েছে, আমাকে শুধু বলছে নো কমেন্ট। এতে আপনার ক্ষতি। কে কতক্ষণ সময় দিল সেটা বড় কথা না, সেটার পরবর্তীতে এইগুলোকে আপনি সংশোধন করতে পারবেন না। সুতরাং আপনার স্টেটমেন্ট, এটা আপনার রাইট, আপনাকে দিতে হবে, দেওয়াটা উচিত, অত্যন্ত উচিত। তাহলে অ্যাটলিস্ট কোর্ট বুঝতে পারবে আপনার বক্তব্যটা কি। অনেকের কাছে আমি শুনেছি যে আমার ফুল স্টেটমেন্ট নেওয়া হয় নাই, ফুল ডিফেন্স স্টেটমেন্ট দেওয়া হয় নাই, তারা অনেক সময় আসে আপিল করতে চায়, এগুলো অনেক লেটে অনেকগুলো মানে পয়েন্ট নিয়ে আসে। এই জিনিসগুলো আমি আমার সে 25 বছরের অভিজ্ঞতা থেকে আমি বলছি, কোনো সময় এগুলো মিস করবেন না। আমি এই জিনিসগুলো কোনো সময় মিস করিনি। হ্যাঁ ঠিক আছে, আমি যদি কালকের মধ্যে যদি আমাকে ডিফেন্স স্টেটমেন্ট দিতে হয় মানডের মধ্যে,
আমার পক্ষে যদি এটা সম্ভব না হয়, আমি আগের থেকে কোর্টের কাছে বলে দেব যে আমার আরো 3টা দিন বেশি সময় লাগবে, আমি প্রিপেয়ার করতেছি, আমার ক্লায়েন্টের ইনস্ট্রাকশন নিচ্ছি, চেঞ্জ করতেছি, অনেকগুলো আমার সময় দরকার হয়েছে, এইখানে আমার আরো 1 সপ্তাহ সময় দরকার, এবং কোর্ট এগুলাতে না করে না সাধারণত, কিন্তু এটা দেওয়াটা উচিত। এবং আমি সবসময় আপনাকে পুলিশের যতগুলো কাগজপত্র আছে এগুলো আমরা সবসময় দিয়ে দিই, এবং তখন আপনার এগুলো সবগুলা পড়ার সুযোগ হবে, বুঝার সুযোগ হবে, বলতে পারবেন পুলিশের সাক্ষীরা কোন জায়গায় মিথ্যা কথা বলছে, কেন মিথ্যা কথা বলছে, কেন আপনি মনে করেন এই এই পয়েন্টগুলো তাদের ফলস। এবং আমরা সবসময় আপনি যেই পয়েন্টগুলো বলবেন সেগুলো যখন ক্রস এক্সামিনেশন জেরা করা হয় পুলিশের সাক্ষীদেরকে, তখন আমি ব্যারিস্টারদেরকে বলি যে ক্লায়েন্ট বলছে এই এই পয়েন্টের উপরে প্রশ্ন করার জন্য। তাছাড়া আমি কিন্তু ব্যারিস্টারকে সবসময় বলি যে আমার ক্লায়েন্টের সাথে সবসময় কোর্টের মধ্যে মিটিং করবেন, একটু পরপর যখন এই ব্রেক হয়, আমার মনে করেন এখন ট্রায়াল চলতেছে 4 সপ্তাহ ট্রায়াল, তো অনেক দিনের ট্রায়াল, এখানে অনেক সময় আছে, এই সময়ের মধ্যে আমি ব্যারিস্টারকে বলি যে আপনি বেশি বেশি করে ক্লায়েন্টের সাথে মিটিং করবেন, এবং সে করে, কারণ আমার সাথে ওই সম্পর্ক আছে ব্যারিস্টারদের সাথে অনেক বছর ধরে, যেহেতু আমরা প্র্যাকটিস করি, আমার টিম অফ মানে গুড ব্যারিস্টার্স আমার প্যানেলের মধ্যে আছে, এবং তারা সবসময়, ক্লায়েন্টরা সবসময় হ্যাপি থাকে এই যে মিটিং টিটিং রেগুলারলি করা হয়। এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটা আপনি ব্যারিস্টারকে বলবেন যে এই সাক্ষী যে এই এই কথাগুলো বলছে, আপনি তাকে এই 2টা প্রশ্ন করেন, এই 3টা প্রশ্ন করেন, তখন সে আটকাইয়া যাবে, সে যে মিথ্যা বলছে সেটা প্রমাণিত হবে। You may want us to ask particular question of one of their witnesses, and we will ask you mention this to us as soon as it occurs to you, even during the trial. We do not want any important points to be missed. আমরা চাই না কোনো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মিস হোক। আপনার যদি কোনো পয়েন্ট থাকে, আপনি যদি মনে করেন পুলিশের এই এই উইটনেস বা কমপ্লেইন্যান্টকে এই 3টা প্রশ্ন করতে হবে এই এই বিষয়ের উপরে, সেটা আপনি ট্রায়ালের দিন হইলেও কোর্টের মধ্যে হইলেও ব্যারিস্টারকে সেটা বলবেন যে এই 3টা প্রশ্ন করেন তাকে, এই 3টা প্রশ্ন করলে সে আটকাইয়া যাবে, সে প্রশ্নের উত্তর দিতে পারবে না, সে যে মিথ্যা বলছে সেটা প্রমাণিত হবে। সো এগুলো আমি বলছি আমার অভিজ্ঞতা থেকে, এগুলো সবসময় স্মরণ রাখবেন, এগুলো করাটা উচিত টু ব্রিং দ্য বেস্ট পসিবল আউটকাম অফ ইউর কেস। Witnesses, especially those who are completely independent, witnesses যারা কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট, তাদেরকে কোর্টে গুরুত্ব দেয় বেশি, ওকে, এবং তাদেরকে এগুলো এই উইটনেসটা হলো আপনার জন্য স্ট্রংগেস্ট পয়েন্ট। মনে করেন একজন সাইকিয়াট্রিস্টের রিপোর্ট আপনার কোর্টে আপনার ইম্পর্টেন্স দিবে বেশি, গুরুত্ব দিবে বেশি, এইটা এই জন্য এটা আপনার যারা এক্সপার্ট উইটনেস তাদের ইম্পর্টেন্সটা একটু বেশি থাকে ক্রাউন কোর্টের মধ্যে, এই ক্রিমিনাল কেসগুলোর মধ্যে। কন্ট্যাক্ট ডিটেইলস অফ ডিফেন্স উইটনেসেস, আপনার যদি কোনো সাক্ষী থাকে কোনো পয়েন্টের উপরে কোনো কিছু বলার জন্য, আপনার যেটা বলবেন সেটাকে সাপোর্ট করার জন্য, আপনি একটা ঘটনা, একটা বিস্তারিত একটা বর্ণনা দিচ্ছেন, আপনি বলছেন কি অমুক ব্যক্তি যদি কোর্টে ডাকা হয় আমার উইটনেস হিসাবে, সে আমার বক্তব্যগুলোকে সাপোর্ট করবে, সে জানে, সে দেখেছে, সে শুনেছে, তার নাম, ঠিকানা, যোগাযোগের নাম্বার আমাদেরকে দিবেন। Under recent legislation, we must now supply the Crown names, dates of birth and address details of any defense witnesses we may call. আমাদেরকে এখন আইনগতভাবে পুলিশের কাছে, প্রসিকিউশনের কাছে, সিপিএস এর কাছে আমাকে দিতে হবে যে যে এই এই 3জন সাক্ষীকে আমরা ডাকবো, তাদের নাম, তাদের ঠিকানা, তাদের ডেট অফ বার্থ, এটা তাদেরকে দিতে হবে, কারণ পুলিশ দেখবে
ওই উইটনেস যারা আসছে তাদের কোনো ক্রিমিনাল কনভিকশন আছে কিনা, তারা ওইগুলা অনেকগুলো ব্যাকগ্রাউন্ডগুলো দেখে, কিন্তু নিয়ম মতো আমাদেরকে এগুলো দিতে হবে। This is to enable the police to check on them and in the most serious of cases perhaps to contact them to check an alibi. এবং এগুলো পুলিশে চেক করে, তাদের চেক করার জন্য দিতে হয়, কিন্তু অনেক সময় তারা কিন্তু যোগাযোগ করে। কেউ যদি বলে যে আমি আলিবাই উইটনেস, আমি শুরুতেই বলেছি আলিবাই উইটনেসটাকে একজন বলতেছে যে ওই দিন করিম বা রহিম তার বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে টাওয়ার হ্যামলেটসে 1st of January 9 AM সে ঘটনা করেছে, কিন্তু 1st of January 9 AM সে ম্যানচেস্টারে ছিল। এই যে এই সাক্ষী যারা দিচ্ছে তাদেরকে আলিবাই উইটনেস বলা হয়, তাদেরকে পুলিশ যোগাযোগ করে সাধারণত। ওকে, এটা মোস্ট অফ দ্য টাইম এটা তারা করে, কারণ তারা এটা হইলো মোর সিরিয়াস নেচার অফ দ্য, তারা দেখতে চায়, বুঝতে চায় কিভাবে সে বলতেছে এই কথাটা, এবং মোর এভিডেন্স হয়তো তারা দেখতে চাইবে। আলিবাই উইটনেস যারা দেয় তাদের সাথে যোগাযোগ করা হয়। তারপর হইল কি, ডিপেন্ডিং অন দ্য স্পেসিফিক রিকোয়ারমেন্টস অফ ইউর ট্রায়াল, we always try to gather independent evidence such as from an expert or photographic evidence. This helps make your case as persuasive as possible. আমরা অনেক সময় চেষ্টা করি আপনার কেসের উপরে ডিপেন্ড করবে কোনো এক্সপার্টকে এনগেজ করা, আপনার যদি কোনো ধরনের সাইকিয়াট্রিস্টের দরকার হয়, অথবা কোনো এভিডেন্স, ফটোগ্রাফিক এভিডেন্স বা টেকনিক্যাল জিনিসগুলো যেগুলো এভিডেন্স যেগুলো আছে সেগুলো আমরা আপনাকে বলবো, এগুলো জোগাড় করতে হবে। In well good time and before you give us your full statement, we always supply you with a copy of the papers in the Crown's case against you, so you will know exactly what are said to be the facts of which support the Crown's case. যখনই আপনার ক্রিমিনাল কেস হয়, আমি সবসময় আপনার কেসের যে পেপারগুলো সেগুলো আপনাকে দিই, সেটা আপনাকে প্রিন্ট ভার্সন হোক, অথবা আপনি যদি বলেন যে আমাকে ডিজিটাল কেস সিস্টেম থেকে আপনি মানে ইমেইল করেন বা ইউএসবির মধ্যে দেন, আমরা এগুলো সবগুলো কাগজ, আমরা পুলিশের যে কাগজপত্র তারা যে দেয় এগুলো সবগুলো ক্লায়েন্টকে দিই। কারণ হলো কি, তখন আপনার এগুলো পড়ার সুযোগ হবে, বোঝার সুযোগ হবে, এবং আপনি তখন প্রিপেয়ার হইতে পারবেন কিভাবে আপনাকে ট্রায়াল ফেস করতে হবে, কিভাবে আপনাকে কেসটা প্রিপেয়ার করতে হবে, এবং আপনি আমাদেরকে তখন ইনস্ট্রাকশন দিতে সুবিধা হবে যখন আপনি কেসের পেপারগুলো সবগুলো পড়বেন। We also want to ensure that any last minute points you want us to make are noted down. আমরা আরো বলি কি, আপনার যে কোনো পয়েন্ট আপনি যদি বলেন যে কোনো একটা পয়েন্টের উপরে, সেটা মিস করবেন না, একদম লাস্ট মিনিটে হইলেও সেটা আপনি আমাদেরকে জানাবেন, না হলে ইভেন কোর্টের মধ্যে যখন ব্যারিস্টারকে মিটিং করবেন ব্যারিস্টারের সাথে, ব্যারিস্টারের কাছে আপনি বলতে পারেন। We ask you to feel free to contact us at any time to tell us about anything that occurs that you feel is important. আমি সবসময় বলি আমাদেরকে সবসময় যোগাযোগ করবেন, শুরু থেকেই একদম দেরি না করে, কারণ এটা ইম্পর্টেন্ট, আমরা চাই না কোনো ধরনের ইম্পর্টেন্ট পয়েন্ট মিস হোক। সুতরাং এনি টাইম যখনই আপনার মাথার মধ্যে কোনো একটা কিছু আসবে, একটা পয়েন্ট আসবে, সাথে সাথে, আমি সাধারণত আমার ক্লায়েন্টের কল আমি মিস করি না, আমি হয়তো বলি যে আমি আপনাকে পরে ফোন করব, কারণ আমাদের সমস্ত ক্লায়েন্টগুলোর নাম্বারগুলো আমরা আমাদের সিস্টেমের মধ্যে রেজিস্টার করে রাখি। তো যখনই আপনি ফোন করবেন, আমি মানে ফিউ সেকেন্ড বা 1 মিনিটের জন্য হলো আমি আপনাকে বলবো যে আমি এখন মিটিং এর মধ্যে আছি, কিন্তু আপনার সাথে পরে কথা বলবো, আমি সেটা আপনাকে তখন ফোন করব। এটা আমরা সব সময় করি, কারণ এটা অত্যন্ত আপনার গুরুত্বপূর্ণ জিনিস আপনার ক্রিমিনাল কেসের জন্য, যে আপনি আপনার লয়ারের সাথে রেগুলারলি কন্ট্যাক্ট করেন। আপনার এটা
অনেক সময় দেখা যায় একটা পয়েন্ট হঠাৎ করে আপনার মাথার মধ্যে আসছে, এখন আসছে, এবং সেটা হয়তো আপনি পরে মনে নাও থাকতে পারে। সুতরাং সাথে সাথে যোগাযোগ করাটা উচিত। সাথে সাথে যোগাযোগ করলে আমরা তখন এগুলো আপনার সাথে ডিসকাস করব